আমি আর সহ্য করতে পারলাম না। বাবার কাছে গিয়ে বললাম, বাবা, হৈমকে আমি নিয়ে যাব। বটে রে, এত স্পর্ধা তোমার? বাংলা সাহিত্যের বিভিন্ন আবেগ ও অনুভূতির সংমিশ্রণ, আপনাদের প্রিয় গল্প চয়ন। হয়ে যাক সাহিত্য মোড অন। মেয়ের বাপ সবুর করতে পারতেন, কিন্তু বরের বাপ সবুর করতে চাইলেন না। তিনি দেখলেন মেয়েটার বিয়ের বয়স পার হয়ে গেছে, কিন্তু আর কিছুদিন গেলে সেটাকে ভদ্র বা অভদ্র কোনো রকমে চাপা দেবার সময়টাও পার হয়ে যাবে। মেয়ের বয়স অবৈধ রকমের বেড়ে গেছে বটে, কিন্তু পণের টাকার আপেক্ষিক গুরুত্ব এখনো তার চেয়ে কিঞ্চিত উপরে আছে। সেজন্যই তারা। আমি ছিলাম বর, সুতরাং বিয়ে সম্বন্ধে আমার মত যাচাই করা অনাবশ্যক ছিল। আমার কাজ আমি করেছি, FA পাশ করে বৃত্তি পেয়েছি। তাই প্রজাপতির দুই পক্ষ, কন্যাপক্ষ ও বরপক্ষ, ঘন ঘন বিচলিত হয়ে উঠল। আমাদের দেশে যে মানুষ একবার বিয়ে করেছে, বিবাহ সম্বন্ধে তার মনে আর কোনো উদ্বেগ থাকে না। নরমাংসের স্বাদ পেলে বাঘের যে দশা হয়, স্ত্রী সম্বন্ধে সেই মানুষের ভাবটা অনেকটা তেমনই হয়ে ওঠে। অবস্থা যেমনই ও বয়স যতই হোক, স্ত্রীর অভাব ঘটা মাত্রই তা পূরণ করতে কোনো দ্বিধাই থাকে না। যত দ্বিধা ও দুশ্চিন্তা সে দেখি আমাদের নবীন ছাত্রদের। বিয়ের প্রস্তাবে তাদের পিতৃপক্ষের পাকা চুল কলপের আশীর্বাদে ঘন ঘন কাঁচা হয়, আবার প্রথম ঘটকালির আঁচেই সেই কাঁচা চুল ভাবনায় এক রাত্রে পাকবার উপক্রম হয়। সত্যি বলছি, আমার মনে এমন বিষম উদ্বেগ জন্মায়নি, বরং বিয়ের কথায় আমার মনের মধ্যে যেন দক্ষিণা বাতাস বইতে লাগল। কৌতূহলী কল্পনার পাতায় পাতায় একটা যেন কানাকানি পড়ে গেল। যাকে বার্গের ফ্রেঞ্চ রেভলিউশনের নোট 5-7 খাতা মুখস্থ করতে হবে, তার পক্ষে ভাবনাটা অবশ্য দোষের। কিন্তু এ কি করছি? এ কি একটা গল্প যে উপন্যাস লিখতে বসলাম? ইচ্ছা ছিল কয় বছরের বেদনার যে মেঘ কালো হয়ে জমে উঠেছে, তাকে বৈশাখ সন্ধ্যার ঝোড়ো বৃষ্টির মতো প্রবল বর্ষণে নিঃশেষ করে দেব। কিন্তু না পারলাম বাংলায় ছোটদের পাঠ্যপুস্তক লিখতে, কারণ সংস্কৃত ব্যাকরণ আমার ভালো পড়া নেই। আর না পারলাম কাব্য রচনা করতে, কারণ মাতৃভাষায় আমার এত দখল নেই যে নিজের অন্তরটাকে বাহিরে টেনে আনতে পারি। সেজন্যই দেখছি আমার ভিতরকার শ্মশানচারী সন্ন্যাসীটা অট্টহাস্য করে নিজেই নিজেকে পরিহাস করছে। না করে করবে কি, তার যে অশ্রু শুকিয়ে গেছে। জ্যৈষ্ঠের প্রখর রৌদ্রেই তো জ্যৈষ্ঠের অশ্রু শূন্য রোদন। আমার সঙ্গে যার বিয়ে হয়েছিল তার আসল নাম এখানে দেব না, কারণ সে আমার মনের অমৃত লোকে অক্ষয় হয়ে আছে। আমারই হৃদয়পটে তার নাম অনন্ত কালের জন্য খোদাই করা আছে। তবে আমারে লেখায় তার যেমন হোক একটা নাম চাই। আচ্ছা, তার নাম দিলাম শিশির, কেননা শিশিরেই কান্না হাসি একেবারে এক হয়ে আছে। আর শিশিরেই ভোরবেলাটুকুর কথা সকালবেলায় এসে ফুরিয়ে যায়।
শিশির আমার চেয়ে কেবল 2 বছরের ছোট ছিল, অথচ আমার পিতা যে গৌরীদানের পক্ষপাতী ছিলেন না তা নয়। শিশিরের বাবা ছিলেন উগ্রভাবে সমাজবিদ্রোহী। দেশের প্রচলিত ধর্ম কর্ম কিছুতেই তার আস্থা ছিল না। তিনি কোষে ইংরেজি পড়েছিলেন। আর আমার পিতৃদেব উগ্রভাবে সমাজের অনুগামী। মানতে তার বাধে এমন জিনিস আমাদের সমাজের সদরে বা অন্দরে, দেউরি বা খিড়কির পথে খুঁজে পাওয়া যায়, কারণ ইনিও কোষে ইংরেজি পড়েছিলেন। তবু বড় বয়সের মেয়ের সঙ্গে যে বাবা আমার বিয়েটা দিলেন, তার কারণ মেয়ের বয়স বেশি বলেই পণের অঙ্কটাও বড়। শিশির আমার শ্বশুরের একমাত্র মেয়ে। বাবার বিশ্বাস ছিল আমার শ্বশুরের সমস্ত টাকা ভাবি জামাইয়ের ভবিষ্যতের গর্ভ পূরণ করে তুলছে। আমার শ্বশুরের বিশেষ কোনো একটা মতের বালাই ছিল না। তিনি পশ্চিমের এক পাহাড়ের কোনো রাজার অধীনে বড় কাজ করতেন। শিশির যখন কোলে, তখন তার মার মৃত্যু হয়। মেয়ে এক বছর করে বড় হচ্ছে, তা আমার শ্বশুরের চোখেই পড়েনি। শিশিরের বয়স যথাসময়ে 16 হয়, কিন্তু সেটা স্বভাবের 16, সমাজের 16 নয়। কেউ তাকে নিজের বয়সের জন্য সতর্ক হতে পরামর্শও দেয়নি। সেও নিজের বয়সটার দিকে ফিরেও তাকায়নি। তখন আমি কলেজের 3য় বছরে পা দিয়েছি। আমার বয়স 19। একদিন টেবিলে বসে পড়া মুখস্থ করছিলাম। একজন ঠাট্টার সম্পর্কের আত্মীয়া আমার টেবিলের উপরে শিশিরের একখানা ফটোগ্রাফ রেখে বললেন, এইবার সত্যিকার পড়া পড়ো, একেবারে ঘাড় মোড় ভেঙে, বুঝলে? দেখলাম কোনো এক আনাড়ি কারিগরের তোলা ছবি। ওর মা ছিল না, সুতরাং কেউ তার চুল টেনে বেঁধে খোঁপায় জড়ি জড়িয়ে সাহা বা মল্লিক কোম্পানির জবরদস্ত জ্যাকেট পরিয়ে বরপক্ষের চোখ ভোলাবার জন্য জালিয়াতির চেষ্টা করেনি। ভারী একখানা সাদা সিধা মুখ, সাদা সিধা দুটি চোখ এবং সাদা সিধা একটি শাড়ি। কিন্তু সব মিলিয়ে কি যে মহিমা, সে আমি বলতে পারি না। যেমন তেমন একটা চৌকিতে বসে, পিছনে একখানা ডোরা কাটা সাদা শতরঞ্জ ঝোলানো, পাশে একটা টিপাইয়ের উপর ফুলদানিতে ফুলের তোড়া, আর গালিচার উপর শাড়ির বাঁকা পাড়টির নিচে দুখানি খালি পা। পটের ছবিটার উপর আমার মনের সোনার কাঠি লাগতেই সে আমার জীবনের মধ্যে জেগে উঠল। সেই কালো দুটো চোখ আমার সমস্ত ভাবনার মাঝখানে কেমন করে চেয়ে রইল, আর সেই বাঁকা পাড়ের নিচেকার দুখানি খালি পা আমার হৃদয়কে নিজের পদ্মাসন করে নিল। পঞ্জিকার পাতা উল্টে 2-3টি বিয়ের লগ্ন পেরিয়ে গেল। শ্বশুর মশাই আর ছুটি পান না। ওদিকে সামনে আমার আইবুড়ো বয়সের সীমানাটা 19 থেকে অনর্থক 20 বছরের দিকে হেলে পড়ছে। শ্বশুরের এবং তার মনিবের উপর আমার ভয়ানক রাগ হতে লাগলো। যাই হোক, 20-এর আগেই বিয়ের দিন এসে পড়ল। সেদিনকার সানাইয়ের প্রত্যেকটা সুর আমার মনে পড়ছে। সেদিনকার প্রত্যেকটা মুহূর্ত আমি আমার সমস্ত চেতনা দিয়ে যেন স্পর্শ করছি। আমার সেই 19 বছরের বয়সটি আমার জীবনে অক্ষয় হয়ে থাক। বিয়ে বাড়ি বলে কথা, চারিদিকে হট্টগোল। তারই মাঝখানে মেয়ের কোমল হাতখানি আমার হাতের ওপর পড়ল। এমন আশ্চর্য আর কি আছে? আমার মন বারবার করে বলতে লাগলো, আমি পেলাম, আমি একে পেলাম। কাকে পেলাম? এই যে দুর্লভ, এই যে মানবী, এর রহস্যের কি শেষ আছে?
আমার শ্বশুরের নাম গৌরী শঙ্কর। যে হিমালয়ে বাস করতেন সেই হিমালয়ের তিনি যেন মিতা। তাঁর গাম্ভীর্যের শিখর দেশে একটি স্থির শুভ্র হাসি, আর তার হৃদয়ের ভিতরটিতে স্নেহের যে একটা প্রস্রবণ ছিল, তার সন্ধান যারা জানত তারা ওনাকে ছাড়তে চাইত না। কর্মক্ষেত্রে ফেরার আগে তিনি আমাকে ডেকে বললেন, বাবা, আমার মেয়েটিকে আমি 17 বছর ধরে জানি, আর তোমাকে তো এই কটি দিন মাত্র জানলাম। তবু তোমার হাতেই ও রইল। যে ধন দিলাম তার মূল্য যেন বুঝতে পারো। এর বেশি আশীর্বাদ আর কিছু নেই বাবা। আমার পিতৃদেব তাকে বারবার করে আশ্বাস দিয়ে বললেন, বেহাই, মনে কোনো চিন্তা রেখো না। তোমার মেয়েটি যেমন বাপকে ছেড়ে এসেছে, এখানে তেমনি বাপ মা দুই পেল। তারপরে শ্বশুরমশাই মেয়ের কাছে বিদায় নেবার সময় হেসে বললেন, বুড়ি, চললাম। তোর একখানি মাত্রই বাপ। আজ থেকে যদি কিছু খোয়া যায় বা চুরি যায় বা নষ্ট হয়, আমি তার জন্য দায়ী নই। তাই বই কি, কোথাও যদি একটু লোকসান হয় তোমাকে তো তার ক্ষতিপূরণ করতে হবেই। আসলে খাওয়া দাওয়া সম্বন্ধে আমার শ্বশুরমশাইয়ের যথেষ্ট সংযম ছিল না। বিশেষ কিছু পদের প্রতি তাঁর বিশেষ আসক্তি। বাপকে সেই সমস্ত প্রলোভন থেকে যথাসম্ভব ঠেকিয়ে রাখাই মেয়ের একমাত্র কাজ ছিল। তাই আজ সে বাপের হাত ধরে বলল, বাবা, তুমি আমার কথা রেখো, রাখবে? মানুষ পণ করে পণ ভেঙে হাফ ছাড়বার জন্য। অতএব কথা না দেওয়াই সবচেয়ে নিরাপদ। এরপরেই ঘরে কপাট পড়ল। বাপ ও মেয়ের অশ্রুহীন বিদায় ব্যাপার পাশের ঘর থেকে কৌতূহলী সকলেই দেখলেন, শুনলেন আর বলা বলি করলেন। অবাক কাণ্ড, খোট্টার দেশে থেকে খোট্টা হয়ে গিয়েছে, মায়া মমতা একেবারেই নাই। আমার শ্বশুরের বন্ধু বনমালী বাবু, তিনি আমাদের বিয়ের ঘটকালি করেছিলেন। তিনি আমাদের পরিবারেরও পরিচিত। তিনি আমার শ্বশুরমশাইকে বলেছিলেন, বলি, সংসারে তো তোমার ওই একটি মেয়ে, হ্যাঁ? এবারে পাশেই একখানা বাড়ি তৈরি করে এখানেই বাকি জীবনটা কাটাও না, হ্যাঁ? যা দিলাম তা উজাড় করেই দিলাম। এখন ফিরে তাকাতে গেলে দুঃখ পেতে হবে। অধিকার ছেড়ে অধিকার রাখতে যাওয়ার মতো এমন বিড়ম্বনা আর নেই। সব শেষে তিনি আমাকে নিভৃতে টেনে এনে অপরাধীর মতো সসংকোচে বললেন, বাবা, আমার মেয়েটির বড় বই পড়বার শখ এবং লোকজনকে খাওয়াতেও বড় ভালোবাসে। এজন্য বেয়াইকে বিরক্ত করতে চাই না। আমি মাঝে মাঝে তোমাকে একটু টাকা পাঠাবো। তোমার বাবা জানতে পারলে কি রাগ করবেন? এই প্রশ্ন শুনে আমি একটু আশ্চর্যই হলাম। সংসারে কোনো একদিক থেকে অর্থ সমাগম হলে পিতৃদেব রাগ করবেন এমন আমার কখনোই মনে হয় না। যেন ঘুষ দিচ্ছেন এমনিভাবে আমার হাতে একখানা 100 টাকার নোট গুঁজে দিয়েই শ্বশুরমশাই দ্রুত প্রস্থান করলেন। আমায় প্রণাম করবার সুযোগও দিলেন না। পিছন থেকে দেখলাম এইবার তার পকেট থেকে রুমাল বেরোলো। আমি অবাক হয়ে বসে ভাবতে লাগলাম। বুঝলাম এরা অন্য জাতের মানুষ। বন্ধুদের অনেককেই তো বিবাহ করতে দেখলাম। মন্ত্র পড়ার সঙ্গে সঙ্গেই স্ত্রীটিকে একেবারে এক গ্রাসে গলাধকরণ করা হয়।
পাকযন্ত্রে পৌঁছে কিছুক্ষণ বাদে এই পদার্থটির নানা গুণাগুণ প্রকাশ হতে পারে এবং ক্ষণে ক্ষণে আভ্যন্তরিক উদ্বেগও উপস্থিত হয়ে থাকে, কিন্তু রাস্তাটুকুতে কোথাও কিছুমাত্র বাধে না। আমি কিন্তু বিয়ের পিঁড়িতে বসেই বুঝেছিলাম দানের মন্ত্রে স্ত্রীকে যেটুকু পাওয়া যায় তাতে সংসার চলে, কিন্তু 15 আনা বাকি থেকে যায়। আমার সন্দেহ হয় অধিকাংশ লোক স্ত্রীকে বিবাহ মাত্র করে, পায় না, এবং জানেও না সে পায় নাই। তাদের স্ত্রীর কাছেও আমৃত্যুকাল এ খবর ধরা পড়ে না। কিন্তু সে আমার সাধনার ধন ছিল, সে আমার সম্পত্তি নয়, সে আমার সম্পদ। শিশির, না, এই নামটা আর ব্যবহার করা চলে না। একে তো এটা তার নাম নয়, আর এটা তার পরিচয়ও নয়। সে সূর্যের মতো ধ্রুব, সে ক্ষণজীবিনী উষার বিদয়ের অশ্রুবিন্দুটি নয়। কি হবে গোপন রেখে? তার আসল নাম হৈমন্তী। দেখলাম এই 17 বছরের মেয়েটির উপরে যৌবনের সমস্ত আলো পড়েছে, কিন্তু এখনো কৈশোরের কোল থেকে সে জেগে ওঠেনি। ঠিক যেন শৈলচূড়ার বরফের উপরে সকালের আলো ঠিকরে পড়েছে, কিন্তু বরফ এখনো গলল না। আমি জানি কি অকলঙ্ক শুভ্র সে, কি নিবিড় পবিত্র। রাজ সংসারে আমার শ্বশুরের চাকরি। ব্যাংকে যে তার লাখখানেক টাকা জমেছে সে সম্বন্ধে নানা জনশ্রুতির ফলস্বরূপ সংসারে তাঁর দর যেমন তেমন বাড়ল, হৈমর আদরও বাড়তে লাগলো। আমাদের ঘরের কাজকর্ম রীতিপদ্ধতি শেখার জন্য সে ব্যগ্র, কিন্তু মা তাকে অত্যন্ত স্নেহে কিছুতেই হাত দিতে দিলেন না। এমনকি হৈমর সঙ্গে পাহাড় থেকে যে দাসী এসেছিল তার জাত সম্বন্ধে প্রশ্নমাত্র করলেন না, পাছে বিশ্রী একটা উত্তর শুনতে হয়। এমনিভাবেই দিন কাটতে পারত। কিন্তু হঠাৎ একদিন পিতৃদেবের মুখে ঘোর অন্ধকার দেখলাম। ব্যাপারখানা কিছু না। আমার বিবাহে আমার শ্বশুর 15,000 টাকা নগদ এবং 5,000 টাকার গয়না দিয়েছিলেন। বাবা তাঁর এক দালাল বন্ধুর কাছে খবর পেয়েছেন এর মধ্যে 15,000 টাকাই নাকি চড়া সুদে ধার করা। লাখ টাকার গুজব একেবারেই ফাঁকি। যদিও আমার শ্বশুরের সম্পত্তির পরিমাণ সম্বন্ধে আমার বাবার সাথে তার কোনোদিনই কোনো আলোচনা হয়নি, তবু কেন বাবা জানি না কোন যুক্তিতে ঠিক করলেন তার বেয়াই তাকে ইচ্ছাপূর্বক প্রবঞ্চনা করেছেন। তার উপর বাবার একটা ধারণা ছিল আমার শ্বশুর রাজার প্রধানমন্ত্রী গোছের কিছু। বাবার বড় আশা ছিল শ্বশুর আজ বাদে কাল যখন অবসর নেবেন তখন তিনি রাজমন্ত্রী হবেন। কিন্তু খবর নিয়ে জানলেন আমার শ্বশুর মশাই সেখানকার শিক্ষা বিভাগের অধ্যক্ষ, অর্থাৎ স্কুলের হেডমাস্টার। সংসারে ভদ্র পদ যতগুলো আছে তার মধ্যে সবচেয়ে উঁচা। এমন সময় রাস উপলক্ষে দেশের কুটুমরা আমাদের কলকাতার বাড়িতে এসে জমায়েত হলেন। কন্যাকে দেখে তাদের মধ্যে একটা কানাকানি পড়ে গেল। আমার এক দূর সম্পর্কের দিদিমা বলে উঠলেন, হায় পোড়া কপাল আমার, নাচ বউকে দেখতে বয়সে আমাকেও হার মানালো গা। তা আমাদেরই যদি হার না মানাবে তবে অপু বাইরে থেকে বউ আনতে যাবে কেন? আমার মা খুব জোরের সঙ্গে বললেন, ও মা, সে কি কথা? বৌমার বয়স হবে 11 বই তো নয়। এই আসছে ফাগুনে 12 পা দেবে। এই খোট্টা দেশে ডাল রুটি খেয়ে মানুষ, তাই অমন বাড়ন্ত হয়েছে।
বাচ্চা, এখনো চোখে এত কম তো দেখি না। কোনে পক্ষ বলে নিশ্চয় তোমাদের কাছে বয়স ভারিয়েছে। আমরা যে কোষ্ঠে দেখলাম। কথাটা সত্য, কিন্তু কোষ্ঠীতেই প্রমাণ আছে মেয়ের বয়স 17। দিদিমা বললেন, কুষ্টিতে কি আর ফাঁকি চলে না? এই নিয়ে ঘোর তর্ক বিতর্কের মাঝেই হৈম এসে দাঁড়ালো। মা তাকে চোখ টিপে ইশারা করলেন, কিন্তু তার অর্থ হৈম বুঝল না। দিদিমা আবার জিজ্ঞাসা করলেন, তা হেলা নাচবো, তোমার বয়স ঠিক কত বলো দেখিনি? আগে 17। আহ, তুমি জানো না? আমি জানি আমার বয়স 17। দিদিমারা পরস্পর গা টেপাটেপি করলেন। এই নির্বুদ্ধিতায় রেগে গিয়ে মা বললেন, হ্যাঁ হ্যাঁ, তুমি তো সবই জানো বাচ্চা। তা তোমার বাবা যে বললেন তোমার বয়স 11। বাবা বলেছেন? কখনো না। উমা, সে কি কথা? বেয়াই আমার সামনে নিজের মুখে বললেন, আর মেয়ে বলে কখনো না। এই বলে মা আর একবার চোখ টিপলেন। এইবার হৈম ইশারার মানে বুঝল, কিন্তু স্বর আরো দৃঢ় করে বলল, বাবা এমন কথা বলতেই পারেন না। কি? তুই তুই আমাকে মিথ্যেবাদী বলতে চাস? কিন্তু মা, আমার বাবা তো কখনোই মিথ্যা বলেন না। মা রাগ করে বাবার কাছে তার বধূর মূঢ়তা এবং ততোধিক একগুঁয়েমির কথা বলে দিলেন। বাবা হৈমকে ডেকে বললেন, আইবুড়ো মেয়ের বয়স 17, এটা কি খুব একটা গৌরবের কথা? তাই ঢাক পিটিয়ে বেড়াতে হবে? আমাদের এখানে সব চলবে না, বলে রাখছি। হায় রে, তাঁর বৌমার প্রতি বাবার সেই মধুমাখা পঞ্চম স্বর আজ একেবারে এমন বাজখাই খাদে নামলো কেমন করে কে জানে। হৈম ব্যথিত হয়ে প্রশ্ন করল, কেউ যদি বয়স জিজ্ঞেস করে কি বলবো বাবা? মিথ্যা বলবার দরকার নাই। তুমি বলবে আমি জানি না, আমার শাশুড়ি জানেন। কেমন করে যে মিথ্যা বলতে না হয় সেই উপদেশ শুনে হৈম এমন ভাবে চুপ করে রইল যে বাবা বুঝলেন তার সদুপদেশটা একেবারেই বাজে খরচ হলো। হৈমর এই দুর্গতিতে দুঃখ করব কি? তার কাছে আমার মাথা হেঁট হয়ে গেল। সেদিন দেখলাম শরৎকালের সকালের আকাশের মতো তার চোখের সেই সরল উদার দৃষ্টি একটা কি সংশয়ে ম্লান হয়ে পড়েছে। ভীত হরিণীর মতো সে আমার মুখের দিকে চেয়ে রইল, যেন অচেনা আমাদেরকে হঠাৎ করে সে আবার চেনার চেষ্টা করছে। আমি সেদিন একখানা শৌখিন বাঁধাই করা ইংরেজি কবিতার বই তার জন্য কিনে এনেছিলাম। বইখানি সে হাতে নিল এবং আস্তে আস্তে কোলের ওপর রেখে দিল। একবার খুলেও দেখল না। আমি তার হাত ধরে বললাম, হৈম, আমার উপর রাগ করো না। আমি তোমার সত্যে কখনো আঘাত করব না। আমি যে তোমার সত্যের বাঁধনে বাঁধা। হৈম কিচ্ছু না বলে একটুখানি হাসল। সে হাসি বিধাতা যাকে দিয়েছেন তার কোনো কথা বলবার দরকার নেই। পিতার আর্থিক উন্নতির পর থেকে দেবতার অনুগ্রহকে স্থায়ী করবার জন্য নতুন উৎসাহে আমাদের বাড়িতে পুজো অর্চনা চলছে। এ পর্যন্ত সেসব কাজকর্মে বাড়ির বউয়ের ডাক পড়েনি, কিন্তু আজ নতুন বউয়ের ওপরই সেই পুজো সাজাবার আদেশ হলো। হৈম স্বচ্ছন্দভাবে এসে বললে, মা, বলে দাও কি করতে হবে। এই কথায় অবশ্য কারোর মাথায় আকাশ ভেঙে পড়ার কথা নয়।
কারণ সকলেই জানতো যে তার মা নেই এবং সে প্রবাসে মানুষ হয়েছে। কিন্তু শুধুমাত্র হৈমকে লজ্জিত করাই যেন এই আদেশের প্রধান কারণ হয়ে উঠল। সকলেই গালে হাত দিয়ে বলল, ও মা, এ কি কাণ্ড! এই কন্যা থেকে করে মেয়েগা, এবারে সংসার থেকে লক্ষ্মী ছাড়লো, আর বেশি দেরি নেই। এই উপলক্ষে হৈমর বাবার সম্বন্ধে যা নয় তাই বলা হলো। যবে থেকে এমন কটু কথা শুরু হয়েছে, হৈম একেবারে চুপ করে সব সহ্য করেছে। একদিনের জন্য কারোর সামনে সে চোখের জলও ফেলেনি। আজ তার বড় বড় দুই চোখ জলে ভেসে গেল। সে উঠে দাঁড়িয়ে বলল, আপনারা জানেন, সে দেশে আমার বাবাকে সকলে ঋষি বলে। ঋষি বলে? এই কথায় ভারী একটা হাসির রোল উঠল। এই ঘটনার পরেই তার বাবার উল্লেখ করতে হলেই প্রায়ই বলা হতো, তোমার ঋষি বাবা। এই মেয়েটির সবচেয়ে দুর্বল আবেগের জায়গাটা যে কোথায় তা আমাদের বাড়ির সবাই বুঝে নিয়েছিল। বস্তুত আমার শ্বশুর ব্রাহ্মণ নন, খ্রিস্টানও নন, হয়তোবা নাস্তিকও নন। দেব দেবী পুজো অর্চনার কথা কোনোদিন তিনি চিন্তাও করেননি। মেয়েকে তিনি অনেক পড়িয়েছেন, শুনিয়েছেন, কিন্তু কোনোদিন দেবতা সম্বন্ধে তিনি তাকে কোনো উপদেশ দেননি। বনমালীবাবু একবার এই নিয়ে তাকে প্রশ্ন করেছিলেন। তিনি বলেছিলেন, আমি যা নিজে বুঝি না সেটা শেখাতে গেলে কেবল ভণ্ডামি শেখানো হবে। অন্তঃপুরে আমার একমাত্র ছোট বোন নারানী হৈমর ভক্ত ছিল। বৌদিদিকে সে বড় ভালোবাসত বলেই তাকে অনেক গঞ্জনা সহ্য করতে হয়েছিল। প্রতিদিনের সংসারে হৈমর সব অপমানের পালা আমি তার কাছেই শুনতে পেতাম। একদিনের জন্য আমি হৈমর কাছে কিছুই শুনিনি। এসব কথা সংকোচে সে মুখে আনতে পারত না, কিন্তু সে সংকোচ নিজের জন্য নয়। হৈম তার বাবার কাছ থেকে যত চিঠি পেত সব আমাকে পড়তে দিত। চিঠিগুলি ছোট হলেও বড় মজাদার ছিল। সেও বাবাকে যত চিঠি লিখত সব আমাকে দেখাতো। বাবার সঙ্গে তার মধুর সম্পর্ক আমার সঙ্গে ভাগ করে না নিলে তার দাম্পত্য যে পূর্ণতা পেত না। তার চিঠিতে শ্বশুরবাড়ি সম্বন্ধে কোনো নালিশের ইঙ্গিত ছিল না। থাকলে অবশ্য বিপদ ঘটতে পারত, কারণ নারায়ণীর কাছে শুনেছি শ্বশুরবাড়ির কথা কি লেখে জানবার জন্য মাঝে মাঝে তার চিঠি খোলা হতো। তবে চিঠির মধ্যে অপরাধের কোনো প্রমাণ না পেয়ে উপরওয়ালাদের মন যে শান্ত হয়েছিল তা নয়, তাতে তারা বেশ আশাভঙ্গের দুঃখই পেয়েছিলেন মনে হয়। খুব বিরক্ত হয়ে একদিন মা বললেন, তা বলি এত ঘন ঘন চিঠি বা কিসের জন্যে? বাপই যেন সব, আমরা কি কেউ নই গা? বলা বাহুল্য এই নিয়ে অনেক অপ্রিয় কথা চলতে লাগলো। আমি রেগে হৈমকে বললাম, তোমার বাবার চিঠি আর কাউকে না দিয়ে তুমি আমাকে দিও। কলেজে যাবার সময় আমি পোস্ট করে দেব। কেন? আমি লজ্জায় তার উত্তর দিলাম না। বাড়িতে এখন সকলে বলতে আরম্ভ করলো, এইবার অপুর মাথাটি খাওয়া হলো, বিয়ে ডিগ্রি শিখে তোলা রইল, ছেলের এবার দোষ কি বাপু? সে তো বটেই, দোষ সমস্তই হৈমর। তার দোষ তার বয়স 17, তার দোষ যে আমি তাকে ভালোবাসি, তার দোষ যে এটাই বিধাতার নিয়ম। তাই আমার হৃদয়ের রন্ধ্রে রন্ধ্রে সমস্ত আকাশ আজ বাঁশি বাজাচ্ছে। ইচ্ছে করলেই অনায়াসে আমি বিএ ডিগ্রির পড়াশোনা বন্ধ করে সব নষ্ট করতে পারতাম, কিন্তু হৈমর কল্যাণে পণ করলাম। পাশ করবই এবং ভালো করেই পাশ করব। দুটি কারণে সেই অবস্থায় এ পণ রক্ষা করা আমার সম্ভব মনে হয়েছিল। এক,
হৈমর ভালোবাসা ছিল আকাশের মতো উদার। সংকীর্ণ আসক্তির মধ্যে সে মনকে জড়িয়ে রাখত না। সেই ভালোবাসার চারিদিকে ভারী একটা স্বাস্থ্যকর হাওয়া বইত। আর দ্বিতীয়, পরীক্ষার জন্য যে বইগুলো ছিল সেগুলো হৈমর সাথে বসে একসাথে পড়তে বেশ লাগতো। পরীক্ষা পাশ করার জন্য আমি কোমর বেঁধে লাগলাম। একদিন রবিবার দুপুরে বাইরের ঘরে বসে মার্টিনোর চরিত্রতত্ত্ব বইটার বিশেষ বিশেষ লাইনে নীল পেন্সিলে লাঙল চালাচ্ছিলাম। এমন সময় বাইরের দিকে হঠাৎ আমার চোখ পড়ল। আমার ঘরের সামনের উঠোনের উত্তর দিকে অন্তঃপুরে উঠবার একটা সিঁড়ি, তারই গায়ে গায়ে মাঝে মাঝে গড়াত দেওয়া একটা জানালা। দেখি তারই একটা জানালায় হৈম চুপ করে বসে পশ্চিমের দিকে চেয়ে আছে। সেদিকে মল্লিকদের বাগানে কাঞ্চন গাছ গোলাপি ফুলে আচ্ছন্ন। আমার বুকে ধক করে একটা ধাক্কা দিল। মনের মধ্যে একটা অনবধানতার আবরণ ছিঁড়ে পড়ে গেল। এই নিঃশব্দ গভীর বেদনার রূপটি আমি এতদিন এমন স্পষ্ট করে দেখিনি। কিছু না, আমি কেবল তার বসার ভঙ্গিটুকু দেখতে পাচ্ছিলাম। কোলের উপরে একটি হাতের উপর আরেকটি হাত স্থির হয়ে পড়ে আছে। মাথাটা দেওয়ালের উপর হেলানো, খোলা চুল বাঁ কাঁধের উপর দিয়ে বুকের উপর ঝুলে পড়েছে। আমার বুকের ভেতরটা হু হু করে উঠল। আমার নিজের জীবনটা এত কানায় কানায় ভরে আছে যে আমি কোথাও কোনো শূন্যতা দেখতে পাইনি। আজ হঠাৎ এমন একটা হতাশার জায়গা দেখতে পেলাম যে কিভাবে কি দিয়ে আমি তা পূরণ করব বুঝতে পারলাম না। আমাকে তো কিছুই ছাড়তে হয়নি, না আত্মীয়, না অভ্যাস, না কিছু। হৈম সে সব ছেড়ে আমার কাছে এসেছে। সেটা কতখানি তা আমি ভালো করে ভাবিনি। আমাদের সংসারে সে দিন রাত অপমানে জর্জরিত হয়। আমিও তার সঙ্গে সেই অপমান ভাগ করে নিয়েছি। সেই দুঃখে হৈমর সঙ্গে আমার যোগ ছিল, তাতে আমাদের আলাদা করেনি। কিন্তু এই মেয়েটি ছোটবেলা থেকে 17 বছর বয়স অবধি একটা মুক্তির মধ্যে মানুষ হয়েছে। ওই মুক্তি তার ভেতর একটা বিশুদ্ধ এবং উদার স্বভাব তৈরি করেছিল। সেখান থেকে হৈম যে কিভাবে আলাদা হয়েছে এতদিন তা আমি সম্পূর্ণ অনুভব করতে পারিনি। কেননা সেখানে তার আর আমার পরিস্থিতি সমান ছিল না। কিন্তু হৈম যে ভেতরে ভেতরে মুহূর্তে মুহূর্তে মরে যাচ্ছিল, তাকে আমি সব সব দিতে পারি, কিন্তু মুক্তি দিতে পারি না। তা আমার নিজের মধ্যেই কোথায়। সেজন্যই কলকাতার গলিতে ওই গড়াদের ফাঁক দিয়ে নির্বাক আকাশের সঙ্গে তার নির্বাক মনের কথা হয়। এবং এক এক দিন রাত্রে হঠাৎ জেগে উঠে দেখি সে বিছানায় নেই। হাতের উপর মাথা রেখে আকাশ ভরা তারার দিকে মুখ তুলে ছাপে শুয়ে আছে। মার্টিনো পড়ে রইল। ভাবতে লাগলাম কি করি। ছোটবেলা থেকে বাবার কাছে কিছু বলতে আমার বড় সংকোচ বোধ হতো। কখনো মুখোমুখি তাঁর কাছে দাঁড়িয়ে মুখের সামনে কথা বলবার সাহস বা অভ্যাস কোনোটাই আমার ছিল না। কিন্তু সেদিন আমি আর থাকতে পারলাম না। লজ্জার মাথা খেয়ে তাকে বলে বসলাম, বাবা, বউয়ের শরীর ভালো নয়, তাকে একবার তার বাবার কাছে পাঠালে হয়। বাবা তো একেবারে অবাক হয়ে গেলেন।
মনে লেশমাত্র সন্দেহ রইল না যে হৈম নিশ্চয়ই আমাকে দিয়ে নিজের মনের ইচ্ছের কথা বলিয়ে নিচ্ছে। তখনই তিনি উঠে অন্তঃপুরে গিয়ে হৈমকে জিজ্ঞাসা করলেন, বলি বৌমা, তোমার অসুখটা কিসের? অসুখ অসুখ তো কিছু নেই বাবা। বাবা ভাবলেন এ উত্তরটা তেজ দেখাবার জন্য, কিন্তু হৈমর শরীরও যে দিন দিন শুকিয়ে যাচ্ছিল তা আমরা প্রতিদিন তাকে দেখে বুঝিনি। একদিন বনমালী বাবু তাকে দেখে চমকে উঠলেন। এ কি মা, হৈমি, ভালো আছিস তো মা? হ্যাঁ, এই কেমন চেহারা? অসুখ করেনি তো মা? হ্যাঁ, অসুখ করেনি তো? না তো জ্যাঠামশাই, আমি ঠিক আছি। এই ঘটনার দিন দশেক পরেই, বলা নেই কওয়া নেই, হঠাৎ আমার শ্বশুর মশাই এসে উপস্থিত। হৈমর শরীরের ব্যাপারটা নিশ্চয়ই বনমালী বাবু তাকে বলেছিলেন। বিয়ের পর বাবার কাছে বিদায় নেবার সময় মেয়ে নিজের চোখের জল লুকিয়ে রেখেছিল। এবার মিলনের দিন বাবা যখনই তার চিবুক ধরে মুখটি তুলে ধরলেন, অমনি হৈমর আর চোখের জল ধরে রাখতে পারল না। বাবা একটা কথাও বলতে পারলেন না, জিজ্ঞাসা পর্যন্ত করতে পারলেন না কেমন আছিস। আমার শ্বশুর মশাই তার মেয়ের মুখে এমন একটা কিছু দেখেছিলেন যাতে তার বুক ফেটে গেল। হৈম বাবার হাত ধরে তাকে শোবার ঘরে নিয়ে গেল। অনেক কথা যে জিজ্ঞাসা করবার আছে, তার বাবারও যে শরীর ভালো দেখাচ্ছে না। তিনি জিজ্ঞাসা করলেন, বুড়ি, আমার সঙ্গে যাবি? যাব। আচ্ছা আচ্ছা, আমি সব ঠিক করছি। আমার শ্বশুর মশাই সে সময় হৈমর জন্য খুব চিন্তিত ছিলেন। তাই এই বাড়িতে তার জায়গাটা যে আগের মতো নেই সেটা তিনি বুঝতে পারলেন না। তার হঠাৎ এখানে আসাকে উপদ্রব মনে করে বাবা তো ভালো করে কথাই বললেন না। আমার শ্বশুরের মনে ছিল তার বেয়াই এক সময় তাকে বারবার আশ্বাস দিয়েছিলেন যে যখন তার খুশি মেয়েকে তিনি বাড়ি নিয়ে যেতে পারেন। এ সত্য যে বদলে যাবে সে কথা তিনি মনেও আনতে পারেননি। বাবা তামাক টানতে টানতে বললেন, দেখুন বেয়াই, আমি তো কিছু বলতে পারি না। একবার তাহলে বাড়ির মধ্যে এ কথা আলোচনা করার উদ্দেশ্য কি আমার জানা ছিল। বুঝলাম কিচ্ছু হবে না, কিছু হলোও না। তবে বৌমার শরীর ভালো নেই, এটা বড় অন্যায় অপবাদ। শ্বশুর মশাই নিজে একজন ভালো ডাক্তার এনে পরীক্ষা করালেন। ডাক্তার বললেন, আর দেখুন, একটু হাওয়ার বদল হলে ভালো হয়, তাহলে হঠাৎ একটা শক্ত অসুখ হতে পারে। হঠাৎ একটা শক্ত ব্যামো তো সকলেরই হতে পারে, এটা কি আবার একটা কথা? জানেন তো, মানে উনি একজন প্রসিদ্ধ ডাক্তার। ওর কথাটা কি? অমন ঢের ডাক্তার দেখেছি। দক্ষিণার জোরে সব পণ্ডিতেরই কাছে সব বিধান মেলে এবং সব ডাক্তারেরই কাছে সব রোগের সার্টিফিকেট পাওয়া যায়। এই কথাটা শুনে আমার শ্বশুর মশাই একেবারে স্তব্ধ হয়ে গেলেন। হৈম বুঝল তার বাবার প্রস্তাব অপমানের সঙ্গে অগ্রাহ্য হয়েছে। তার মন একেবারে কাঠ হয়ে গেল। আমি আর সহ্য করতে পারলাম না। বাবার কাছে গিয়ে বললাম, বাবা, হৈমকে আমি নিয়ে যাব। বটে রে, এত স্পর্ধা তোমার? বন্ধুরা কেউ কেউ আমাকে জিজ্ঞাসা করেছেন, যা বললাম তা করলাম না কেন? স্ত্রীকে নিয়ে জোর করে বেরিয়ে গেলেই তো হতো, গেলাম না কেন? কেন
যদি লোক ধর্মের কাছে সত্য ধর্মকে না ঠেলবো, যদি ঘরের কাছে ঘরের মানুষকে বলি দিতে না পারবো, তবে আমার রক্তের মধ্যে বহু যুগের যে শিক্ষা সেটা কি করতে আছে? জানো তোমরা, সেদিন অযোধ্যার লোকেরা সীতাকে বিসর্জন দেবার দাবি করেছিল, তার মধ্যে আমিও ছিলাম। আর সেই বিসর্জনের গৌরবের কথা যুগে যুগে যারা গান করে এসেছে, আমিও যে তাদের মধ্যেই একজন। আর আমি সেদিন এই তো পাঠকের বিনোদনের স্ত্রী পরিত্যাগের গুণ বর্ণনা করে মাসিক পত্রিকায় প্রবন্ধ লিখেছি। বুকের রক্ত দিয়ে আমাকে যে একদিন এই দ্বিতীয় সীতা বিসর্জনের কাহিনী লিখতে হবে, সে কথা কে জানত? বাবা মেয়েতে আরেকবার বিদায়ের সময় উপস্থিত। এইবারেও দুজনেরই মুখে হাসি। মেয়ে হাসতে হাসতেই ভৎসনা করে বলল, বাবা, আর যদি কখনো তুমি আমাকে এমন দেখবার জন্য ছুটোছুটি করে বাড়িতে আসো, তাহলে কিন্তু আমি দরজা খুলবো না, বলে দিলাম। ফের যদি আসি তবে শীতকাঠি সঙ্গে নিয়েই আসবো রে বুড়ি, শীতকাঠি সঙ্গে নিয়েই। এরপরে হৈমর মুখে তার চিরদিনের সেই স্নিগ্ধ হাসিটুকু আর একদিনের জন্য দেখিনি। তারও পরে কি হলো সে কথা আমি আর বলতে পারবো না। শুনছি মা আবার পাত্রী সন্ধান করছেন। হয়তো একদিন মার অনুরোধ অগ্রাহ্য করতে পারবো না, এও সম্ভব হতে পারে। কারণ থাক, আর কাজ কি? নমস্কার, আমি চয়ন। কেমন লাগলো আমাদের আজকের নিবেদন? কমেন্টে জানান আপনার মতামত and turn on the like and subscribe button. Stay tuned to গল্প চয়ন, বাংলা সাহিত্যের only audio junction, and keep that সাহিত্য mode on. Till next time, stay strong.